হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএস থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 1 আজকে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব এক্সারসাইজ 6। মাঝখানে যে কয়টা প্রশ্ন আমরা সবার শেষের দিন করব। তো এক্সারসাইজ 6 এটা 2018 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্নটা ছিল। প্রশ্ন বলা আছে দা স্টক হোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট অফ শিহাব কর্পোরেশন জানুয়ারি 1, 2017 ওয়ার অ্যাজ ফলো। কমন স্টকের দিয়া আছে এক একটা শেয়ার দাম 20 টাকা, টোটাল 60,000 শেয়ার ইস্যু করছে। তাহলে 20 টা 60,000 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 12 লাখ টাকা। তাহলে এক একটা শেয়ারের দাম হচ্ছে 20 টাকা। তাহলে মনে রাখতে হবে কমন শেয়ারের ক্ষেত্রে এই 20 টাকার যদি কম বিক্রি করি তাহলে কি লাভ হবে নাকি লস হবে বলো তো দেখি। লস হবে। আর বেশি বিক্রি করলে কি লস লাভ। ওকে, কম বিক্রি করলে যদি লস হয় তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট হয় না ক্রেডিট হয়? লস হলে ডেবিট হয়। আর লাভ হলে ক্রেডিট হয়। পেইড আপ ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু অর্থাৎ ওই কমন স্টকের আমাদের লাভের টাকা দিয়ে আছে 2 লাখ টাকা এন্ড রিটার্নিং দিয়ে আছে 6 লাখ টাকা। মূলত এখানে যে কয়টা আইটেম দিয়ে আছে প্রত্যেকটা আইটেম হচ্ছে দায়। দায় মানে অবশ্যই ক্রেডিট ব্যালেন্স। এখন প্রশ্ন বলছে ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড, ফেব্রুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন দিয়ে আছে। প্রশ্ন বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন এন্ড ক্লোজিং এন্ট্রি ফর নিট ইনকাম। এই নিট ইনকাম যে 3,50,000 টাকা দিয়ে আছে এটার জন্য একটা ক্লোজিং এন্ট্রি দিতে হবে। নিট ইনকামের জন্য আমরা যাবে কি দেই বলো তো দেখি। রিটেন আর্নিং ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। গুড, এইটাকে আমরা বলবো ক্লোজিং এন্ট্রি। এখন আসেন তাহলে আমরা সিরিয়ালি শুরু করি। সর্বপ্রথম লেখা আছে ডিক্লেয়ার এ 1 টাকা ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার অফ রেকর্ড অন ফেব্রুয়ারি 15 পেবল মার্চ। অর্থাৎ আমাদের এখানে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, এটা মার্চ 1 তারিখে পেড করবে। তো আমাদের ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে না আমরা কি জানি একটু বলো তো দেখি। রিটার্ন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। ওকে, এন্ড শেয়ার প্রতি 1 টাকা, তাহলে শেয়ার কয়টা, কমন শেয়ারের শেয়ার কয়টা দিয়ে আছে প্রশ্নে বলো তো দেখি। 60,000। তাহলে 60,000 ইন্টু 1 সমান সমান 60,000 টাকা। তাহলে ফেব্রুয়ারি 1 তারিখে যাবে না, ও বললো রিটেন আর্নিং ডেবিট এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। মার্চ 1 তারিখে বলছে পেইড ডিভিডেন্ড এন্ড ডিক্লেয়ার ইন ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারিতে যারা ডিক্লেয়ার করছে সেটা পেইড করছে। তাহলে এখন যাবে কি হবে? ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে দুইটা যাবে না আমরা একসাথে দেখাইতেছি। তোমরা কি সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছো? জি স্যার। ওকে, তাহলে রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে এই যে ক্যাশ ডিভিডেন্ড দিলাম এর ফলে কমন শেয়ারের পরিমাণ বাড়ছে বা কমছে কোনো কিছু হয়েছে? কমন শেয়ার 60,000 শেয়ার বাড়ছে কমছে এই দুইটার ফলে? না স্যার। বাড়েও নাই না স্যার। কমে নাই। মনে রাখবেন ক্যাশ ডিভিডেন্ডের ফলে শেয়ার বাড়বেও না কমবে না, কিন্তু স্টক ডিভিডেন্ডের ফলে শেয়ারের সংখ্যা বাড়বে। কিভাবে বাড়বে সেটা পরে দেখো। এখন আমাদের এপ্রিল 1 তারিখে বলছে 2 for 1 স্টক স্প্লিট। স্টক স্প্লিট করলে শেয়ারের সংখ্যা বাড়ে না কমে বলো তো দেখি। শেয়ারের সংখ্যা বাড়ে। শেয়ারের সংখ্যা বাড়ে, শেয়ার প্রতি মূল্য কি পারে। এন্ড এটার জন্য কি কোনো জাবেদা আছে? নো এন্ট্রি। নাই, এটার জন্য কোনো জাবেদা নাই। তাহলে নাম্বার অফ শেয়ার বের করব কি? 60,000 কত দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব বলো দেখি। 2 দ্বারা গুণ 1 দ্বারা ভাগ। তাহলে 1,20,000 শেয়ার হবে। আর শেয়ার প্রাইস 20 টাকাকে কি করব? 1 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ। হবে 10 টাকা। তাহলে এখন এপ্রিল 1 তারিখ পর্যন্ত আমাদের শেয়ার হলো 1,20,000 আর শেয়ার প্রতি মূল্য হলো 10 টাকা। তাহলে আমরা এপ্রিল 1 তারিখে এখানে দেখাইছি নো এন্ট্রি। নাম্বার অফ শেয়ার বের করছি 1,20,000 আর নাম্বার অফ প্রাইস বের করলাম কত? 10 টাকা। তাহলে এপ্রিল 1 তারিখ পর্যন্ত আমাদের কমন শেয়ারের পরিমাণ হলো 1,20,000 শেয়ার আর এক একটার দাম হচ্ছে 10 টাকা। এখন যদি কমন শেয়ার বিক্রি করি তাহলে আমাদের কম্পেয়ার করতে হবে 10 টাকার সাথে। আগের যে 20 টাকা ছিল 20 টাকা কিন্তু বাদ। ঠিক আছে ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন এপ্রিল 1 তারিখের পর আমাদের আছে জুলাই 1 তারিখ। বসে ডিক্লেয়ার এ 10% স্টক ডিভিডেন্ড। ওই যে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে। এখন স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় তাহলে শেয়ারের 10%, শেয়ার কত? 60,000 না 1,20,000? 1,20,000। 1,20,000। আর 1,20,000 শেয়ার এক একটা মূল্য কত করে পাইছি? কত করে বের করছি? 10 টাকা।
এখন 10 টাকাটা আমরা ডিক্লেয়ার করছি 20 টাকা হারে, তাহলে 10 টাকাটা 20 টাকা মানে লাভ না লস? লাভ। অবশ্যই। লাভ হয়েছে। ওকে, তাহলে এখন আসেন আমরা স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে না আমরা জানি। বলেন তো দেখি স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে নাকি? রিটার্ন আর্নিং ডেবিট কমিউনিস্ট তারপর হচ্ছে কমন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন পারপাস ক্রেডিট। ওকে, যে শুরু করবেন তার পরবর্তীতে আর অন্য কেউ শুরু করবেন না, যে শুরু করছে তাকে শেষ করে দিবেন। তাহলে আমরা যাবে জানি রিটেন আর্নিং ডেবিট কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটিবল এবং পেইড ইন ক্যাপিটাল এক্সও পারবে না। রিটেন টাকাটা কিভাবে? 1,20,000 শেয়ার ছিল, এক একটা শেয়ার দাম 20 টাকা। তাহলে 1,20,000 20 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় দেখেন তো? ও সরি, 1,20,000 শেয়ার ছিল, কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিচ্ছে? 10% হারে। তাহলে 1,20,000 এর 10% হচ্ছে 12,000 শেয়ার। এই 12,000 শেয়ার দিছে হলো 20 টাকা। এই 20 টাকা কি আমাদের আগের 20 টাকা নাই যে পোস্টে ছিল 20 টাকা? বলো দেখি। প্রশ্নের 20 টাকা। পোস্টে 20 টাকা। তাহলে 10 টাকাটা 20 টাকা দিছে, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে। তাহলে লাভের জন্য পেইড ইন ক্যাপিটাল এক্স পার ভ্যালু 12,000 ইন্টু 10, আর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল এখানে 12,000 ইন্টু এক একটা শেয়ারের ক্রয় মূল্য ছিল 10 টাকা। তাহলে এখানে 1,20,000, এখানে 1,20,000। তাহলে ডেবিট এবং ক্রেডিট পাস সমান। জুলাই 1 তারিখে যাবে দেখি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন প্রশ্ন বলছে, এটা আমি একটু ভালো করে পড়ি। ডিক্লেয়ার করছে এন্ড বলা আছে যে ডিস্ট্রিবিউটিভ মানে বন্টন করছে জুলাই 31 তারিখ। অর্থাৎ এই যে 10% যে স্টক ডিভিডেন্ড দিছে এটা জুলাই 1 তারিখে ডিক্লেয়ার করছে, আর জুলাই 31 তারিখে এটা কি করছে? ডিস্ট্রিবিউট মানে পেড করে দিছে। তাহলে স্টক ডিভিডেন্ড পেড করা যাবে নাকি? স্যার কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট। ওকে, তাহলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটর টাকাটা আমরা বের করছি 1,20,000। তাহলে 1,20,000 কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটর ডিভিডেন্ড 1,20,000, কমন স্টক ক্রেডিট 1,20,000। তাহলে এই যে কমন স্টক যে ক্রেডিট হইলো, এর এখানে আমাদের 1,20,000 টাকা আমাদের শেয়ার কয়টা আছে বলো দেখি? 1,20,000 হয়েছে কেমনে? 12,000 ইন্টু কত? 10, ঠিক না? তাহলে বলেন তো দেখি এখানে কমন শেয়ার এই 12,000 শেয়ার কি বাড়লো না কমলো? স্যার বাড়লো। বাড়লো। তাহলে আগে শেয়ার কয়টা ছিল? 60,000 না 1,20,000? 1,20,000। 1,20,000, আর এখানে নতুন করে আবার বাড়লো হচ্ছে 12,000। তাহলে এখন এই জুলাই 31 তারিখের মধ্যে আমাদের মোট শেয়ার কয়টা? 30। বুঝি নাই? 1,32,000। 12,000 টাকা এর সাথে নতুন 12,000, এই 1,20,000 টাকা ছিল, নতুন করে 12,000 টাকা বাড়ছে। এখন আমাদের ডিসেম্বর 31 বলছে ডিক্লেয়ার 0.5 পার শেয়ার, শেয়ার প্রতি 0.5 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, এবং এটা পেড করবে হচ্ছে জানুয়ারি কত? পেয়েবল জানুয়ারি 5, 2018, অর্থাৎ 2018 সালের জানুয়ারি 5 তারিখে পে করবে। তো আমাদের অঙ্কটা যেহেতু ডিসেম্বর 31 থেকে শেষ হয়ে গেছে গা, তাহলে এটা ডিক্লেয়ার করার পেড করার আমাদের কোনো জাবেদা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আমরা ডিক্লেয়ারে জাবেদা দিব। তাহলে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জাবেদা কি? তাহলে রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। তাহলে রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। শেয়ার আমরা বের করছি, আগে ছিল 1,20,000, নতুন করে বাড়ছে 12,000, টোটাল 1,20,000। আর শেয়ার প্রতি ডিভিডেন্ড দিচ্ছে 0.50। তাহলে 1,32,000 কে 0.50 দ্বারা গুণ করে তাহলে হয় 66,000। 66,000 যাবে তা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন এই যে যারা ডিক্লেয়ার করলাম এটা পেড করবে কোন তারিখে কে বলছে? 2018 সালের জানুয়ারি কত? 5। কারণ আমাদের অঙ্কটা তো ডিসেম্বর 31 থেকে শেষ হয়ে গেছে, অতএব ওই পেড করা যাবে না, আমাদের আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আমাদের ডিসেম্বর 31 তারিখে নিট ইনকামে যাবে। নিট ইনকামে যাবে আমরা কি জানি? ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিং ক্রেডিট। তখন তাহলে স্যার আমরা টোটাল ইনকাম সামারি ডেবিট এবং রিটার্নিং ক্রেডিট 3,50,000, 3,50,000। ক্লিয়ার? আর নিট লস যদি হলো তাহলে এই জাবেদা আমরা উল্টা যাবে দিতাম, রিটেন আর্নিং ডেবিট করতাম আর ইনকাম সামারি ক্রেডিট করতাম। আমরা জাবেদা কি সবাই ক্লিয়ার?
জি স্যার। অন্য কেউ কথা বলতেছেন না, যারা কথা বলবেন না ধরে নেওয়া হবে তারা সবাই বুঝতে পারছেন। আর যদি কথা বলা হয় তাহলে কথার প্রেক্ষিতে বুঝতে হবে যে বুঝছেন কি বুঝেন নাই। যদি ঝিমাইতে আসেন তাহলে নিজের ক্ষতি নিজে করলেন। এবার আমরা চলে যাই 2 নাম্বার প্রশ্নে বলছে প্রিপেয়ার স্ট্রাকচারাল ইকুইটি সেকশন। স্ট্রাকচারাল ইকুইটি করতে হয়, স্ট্রাকচারাল ইকুইটি করতে হয় কয়টা স্টেপে বলো তো দেখি? তিনটা। তিনটা। প্রথমেই কি বলো তো দেখি? ক্যাপিটাল স্টক, 2 নম্বরে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, 3 নম্বরে কি রিটার্ন আর্নিং। রিটেন আর্নিং। এরপরে সবার শেষে আমরা ট্রেজারি স্টকটা বাদ দিব। তাহলে শুরুতেই আমরা ক্যাপিটাল স্টকের মধ্যে কয়টা স্টক আসে বলো তো দেখি? স্টক তো তিনটা, তিনটার মধ্যে আসে কয়টা? দুইটা। কি কি? দুইটা। কমন স্টক, প্রিফারেন্স স্টক। গুড। আমাদের এই প্রশ্নের মধ্যে স্টক, প্রিফারেন্স কমন স্টক স্টক। নাই। আমাদের এই প্রশ্নে প্রিফারেন্স স্টক নাই, অতএব প্রিফারেন্স স্টক নিয়ে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, শুধু কমন স্টক আছে। তাহলে কমন স্টক আমরা সর্বশেষ যে এখানে আমরা 31 তারিখে দিলাম, আমরা কয়টা শেয়ার ছিল একটু বলেন যদি কি? সর্বশেষ জাবেদা ক্ষেত্রে কয়টা শেয়ার দিছি? 1,32,000। তাহলে 1,32,000। আর সর্বশেষ এক একটা শেয়ার দাম আমরা কত বের করছিলাম? স্যার 10 টাকা। এই স্টক ইস্যু করার ফলে কত বের করছি? 10 টাকা। তাহলে ক্যাপিটাল স্টক বা কমন স্টকের টাকা হবে 1,32,000 শেয়ার, এক একটা দাম হচ্ছে 10 টাকা। তাহলে আমরা এখানে দিছি ক্যাপিটাল স্টকের মধ্যে কমন স্টক 1,32,000 শেয়ার, এক একটার দাম হচ্ছে 10 টাকা, সমান সমান 13,20,000। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটালের মধ্যে তিনটা স্টকের লাভ আসবে। এখন আমাদের প্রশ্নে যেহেতু প্রিফারেন্স শেয়ার নাই, তার মানে প্রিফারেন্সের লাভও নাই। আমাদের প্রশ্নে ট্রেজারি স্টক নাই, তার ট্রেজারি স্টকের লাভও নাই, শুধুমাত্র আছে কমন স্টক। তাহলে কমন স্টক লাভটা আসবে, ঠিক না? জি স্যার। তাহলে কমন স্টকের লাভটা আমাদের শুরুতেই ছিল 2 লাখ টাকা, এটা হলো ক্রেডিট ব্যালেন্স। এটা মনে রাখেন, এটা কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা দেখবো কমন স্টকের লাভটা ক্রেডিট যদি হয় তাহলে আমরা এই 2 লাখের সাথে যোগ করব, আর ডেবিট হলে কি করব? বিয়োগ বিয়োগ করব। তাহলে এই 2 লক্ষ টাকার সাথে আমরা দেখি প্রথম জাবেদায় আমাদের নাই, 2 নাম্বার জাবেদায় নাই, 3 নাম্বার জাবেদায় নাই, 4 নাম্বার জাবেদায় কমন স্টকের মধ্যে এখানে লেখা ছিল পেইড ইন ক্যাপিটাল ইন এক্স অফ পার ভ্যালু 1,20,000 ক্রেডিট। তাহলে 2 লাখের সাথে 1,20,000 যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। যোগ করবো। এখানে আমাদের নাই, এখানে আমাদের লাভ নাই, এখানেও লাভ নাই, তাহলে একটা জিনিসের যোগ। তাহলে আমরা দিছি 2 লাখ প্লাস 1,20,000 সমান সমান 3,20,000। এই দুইটা মিলে হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল 16,40,000। টোটাল পেইড ইন ক্যাপিটাল পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এরপর আসবে রিটেন আর্নিং। রিটেন আর্নিং আমাদের প্রশ্নে দিল 6 লাখ টাকা। এটা কি ব্যালেন্স? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট। তাহলে রিটেন আর্নিং যেখানে ক্রেডিট সেটা যোগ করব, ডেবিট হলে কি করব? বিয়োগ করব। তাহলে 6 লাখ টাকার সাথে প্রথম জাবেদায় চলে যাব। প্রথম জাবেদায় রিটেন আর্নিং ডেবিট আছে 60,000 টাকা। তাহলে যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। 2 নাম্বার জাবেদা নাই, 3 নাম্বার জাবেদা নাই, 4 নাম্বার রিটেন আবার ডেবিট হয়েছে 2,40,000 টাকা। তাহলে আবারও বিয়োগ করব। তারপরে জুলাই 31 তারিখে নাই, ডিসেম্বর 31 তারিখে রিটার্ন আবার ডেবিট হয়েছে 66,000 টাকা। তার মানে এইটাও কি করবো? আমরা বিয়োগ করবো। আর সর্বশেষ ডিসেম্বর 31 তারিখে রিটার্ন 3,50,000 টাকা কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে একটা যোগ আর তিনটা কি? বিয়োগ। তাহলে আমরা এখানে দেখছি রিটার্নিং আমাদের যা ছিল এই যে তিনটা বিয়োগ করছে আর একটা যোগ করছে, যোগ বিয়োগ করার পর টাকা হচ্ছে 5,84,000 টাকা। তাহলে এই দুইটার সাথে যোগ করা হয় টোটাল পেইড ইন ক্যাপিটাল এন্ড রিটেন আর্নিং। এর সাথে আমাদের কি বিয়োগ করতে হবে? ট্রেজারি স্টক। কিন্তু ট্রেজারি স্টক আমাদের নাই, এই জন্য এইটাই হচ্ছে স্টকহোল্ডার ইকুইটি 22,24,000 টাকা। বোঝা গেছে? জি স্যার। ওকে। তাহলে এই যে এই রিলেটেড আমাদের প্রশ্নে অনেকগুলি অঙ্ক আছে। হ্যাঁ, এই রিলেটেড যে কোনো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আপনারা বাসায় করবেন। সলিউশন পিডিএফ দিয়ে দিছি, লেকচার শুরু দিয়ে দিছি, আপনারা সবগুলো অঙ্ক দেখবেন। যারা যারা সমস্যা সেটা আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আর কি কি আমি বলে দিতেছি। 6 নাম্বারটা হলো, 7 নাম্বারটা আমি করে দিব। হ্যাঁ, আমি লাল দাগ দিয়ে যেটি আছে এইটা আমি করাবো। আমি রাখ দিতেছি 7 আমার কাজ। শুরু থেকে আসি। 2 নাম্বার তো হয়েছে নাকি? জি স্যার। 3 নাম্বার আমি করাবো, আজকেই করাবো 3 নাম্বার। 4 নাম্বার আমি করাবো, 5 নাম্বার আমি করাবো, 6 নাম্বার করাইলাম, 7 নাম্বার আমি করাবো। 7 নাম্বারটা করা মানে 8 হয়ে যাবে,
9 নাম্বারটা আমি করাবো। এরপরে এই যে 10 নাম্বার, 10 নাম্বারটা তোমাদের বাসার কাজ, দাগে রাখো 10 10, তারপরে এই যে 11, 12, এগুলা অনেক অঙ্ক আছে, 13, এগুলা সব দেখাবো। 14 নাম্বার আগে ছিল, 15 নাম্বার, 16, 17, 18 নাম্বারটা আমি এখন দেখাবো। হ্যাঁ, 18 নাম্বারটা দেখাইলে 19 20 এমন হয়ে যাবে। হ্যাঁ, এই যে লামসামেরটা একটু দেখাই, তাহলে আমরা বাদ বাকি কাজগুলো পরে দিই, আগে 18 নাম্বার অঙ্কটা একটু শেষ করে আসি। 18 নাম্বার প্রশ্নটা কি বলছে একটু সবাই একটু ভালো করে খেয়াল করবো। বলা আছে যে রূপনাথ ইনকর্পোরেশন ইস্যু 500 শেয়ার অফ টাকা 10 টাকা পার কমন স্টক। কমন স্টকের ক্ষেত্রে তার শেয়ার আছে 500টা, যার এক একটা দাম কয় টাকা? 10 টাকা। বলছে যে 100টা শেয়ার আছে, যার এক একটার দাম হচ্ছে 100 টাকা, এটা হলো প্রিফারেন্স শেয়ার। তাহলে প্রিফারেন্স শেয়ারের শেয়ার আছে 100টা, যার এক একটার দাম হচ্ছে 100 টাকা। আর কমন শেয়ারের ক্ষেত্রে শেয়ার আছে 500টা, যার এক একটার দাম হচ্ছে 10 টাকা। এখানে দুইটা জিনিস, কমন শেয়ার এবং প্রিফারেন্স, এই দুইটা জিনিস ইস্যু করছে। ইস্যু মানে বিক্রি করছে। এই দুইটা মিলা মোট টাকা দিছে তার 1 লাখ টাকা। তাহলে 1 লক্ষ টাকার মধ্যে কমন শেয়ারের টাকাও আছে, আবার কার টাকা আছে বলেন দেখি? প্রিফারেন্স শেয়ারের টাকাও কি আছে, দুইটা মিলা আছে। এন্ড পোস্টে বলছে যে এই যে যখন এই 1 লক্ষ টাকা যে তখন যে দিছে সে বলছে যে কমন স্টকের তোমার কমন স্টকের টাকা ধরে দিছে, বলা আছে যে কমন স্টক হ্যাজ মার্কেট ভ্যালু 168 টাকা। কমন স্টকের মার্কেট ভ্যালু 168 টাকা পার শেয়ার, অর্থাৎ শেয়ার ভ্যালু 168 টাকা। এন্ড প্রিফারেন্স শেয়ারের মার্কেট ভ্যালু দিয়েছে 220 টাকা। এন্ড পোস্টে বলছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস ইস্যু। তাহলে এই ইস্যুর জাবেদা করতে হবে। এখন আমাদের কথাগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। আমাদের প্রথমেই মার্কেট ভ্যালুটা আগে বের করব। বলতো দেখি মোট কত টাকা পাইছি আমরা? 1 লক্ষ। 1 লক্ষ টাকা পাইছি। এই 1 লক্ষ টাকার মার্কেট ভ্যালু আমাদের দিয়ে আছে, কমন শেয়ারের জন্য দিয়ে আছে 168। বলতো কমন শেয়ারের শেয়ার কয়টা? 500। তাহলে 500 রে 168 দ্বারা গুণ করলে পাবো কমন শেয়ারের কি মার্কেট প্রাইস। প্রিফারেন্স শেয়ারের দাম দিয়ে আছে 210 টাকা। তাহলে প্রিফারেন্স শেয়ারের শেয়ার কয়টা আছে? 100। 100, 220 দ্বারা গুণ করলে পাবো প্রিফারেন্স শেয়ারের মার্কেট প্রাইস। তাহলে এটার গুণ করে পাবো 84, এটার গুণ করে পাবো কত? 21। এই দুইটা মিলায় 1,05,000 টাকা পাইলাম। এই 1,05,000 টাকা কিসের টাকা পাইলাম বলো তো দেখি? প্রিফারেন্স শেয়ার এবং কমন শেয়ার কিসের টাকা? বুক ভ্যালু নাকি মার্কেট ভ্যালু? মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু টাকা। গুড। তার মানে আমার মার্কেট ভ্যালু আছে 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা পরিবর্তে আমাকে দিছে কত? 1 লাখ টাকা। ঠিক আছে, তাহলে বলো তো দেখি আমি পাইছি কত টাকা? 1 লাখ টাকা পাইছি না? কত টাকার মধ্যে 1 লাখ টাকা বলো দেখি? এর মার্কেট 1,05,000। তাহলে 1,05,000 জন্য আমি পাইছিল 1 লাখ টাকা। এখন এই 1,05,000 এর মধ্যে আমাকে দেখতে হবে যে কমন শেয়ারের জন্য কত আছে? 1,05,000, আর প্রিফারেন্স শেয়ারে কত টাকা আছে। তাহলে আমি প্রথমে কমন শেয়ার বের করি, পরে প্রিফারেন্স শেয়ার বের করি। তাহলে কমন শেয়ার বলতে 1,05,000 এর মধ্যে কমন শেয়ার টাকা কত? 21,000 না 84,000? 84,000। তাহলে 1 লক্ষকে 1,05,000 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো আমি 1 টাকার মান। এখন 1,05,000 মধ্যে কমন শেয়ার আছে 84,000, তাহলে 84,000 দ্বারা গুণ করে পাবো 84,000 টাকা মান, পাবো হচ্ছে 80,000। আবার 1 লাখ টাকাকে 1,05,000 দ্বারা যদি ভাগ করি মান পাবো 1 টাকার মান। এখন 1,05,000 মধ্যে প্রিফারেন্স শেয়ার টাকা কত দিয়ে আছে? 21,000। 21,000। তাহলে 21,000 দ্বারা গুণ করে পাবো 21,000 টাকার মান, পাবো 20,000 টাকা। তার মানে এই যে আমি 1 লাখ টাকা যে পাইছি, এই 1 লক্ষ টাকার মধ্যে কমন শেয়ার বাবদ আমাকে দিছে কত? 80,000 টাকা। আর প্রিফারেন্স শেয়ার বাবদ দিছে কত টাকা বলো দেখি? 20,000 টাকা। 20,000 টাকা। আমার কথা কি এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন, জি স্যার। এখন দেখেন কমন শেয়ার বিক্রি করে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? বলেন তো দেখি। কমন শেয়ারে অ্যাকচুয়ালি আমার দাম ছিল 10 টাকা, তাহলে 10 টাকা ইনটু 500 সমান কত টাকা?
বলো তো দেখি 50,000 না না 5,000? 5,000। তাহলে কমন শেয়ারের তুমি 5,000 টাকা তোমার ক্রয় মূল্য ছিল, যেটা কিনা তুমি বিক্রি করছো 80,000 টাকা। তাহলে লাভে বিক্রি করছো নাকি লসে বিক্রি করছো বলো তো দেখি? লাভে বিক্রি করছো। গুড। আবার কমন শেয়ারের ক্ষেত্রে 100 শেয়ার 100 দ্বারা গুণ করলে হয় 10,000। এই 10,000 টাকার তুমি বিক্রি করছো কত টাকা? 20,000 টাকা। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ স্যার। লাভ হয়েছে। তার মানে কমন শেয়ারের ক্ষেত্রে লাভ, প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে কি বলো দেখি? লাভ। লাভ। তাহলে এখন আসেন দুইটা মিলে একসাথে যাবে। যেহেতু ইস্যু করছি, ইস্যু করলে ক্যাশ বাড়ে, এর জন্য ক্যাশ ডিবিট। মোট কত টাকা রিসিভ করছি? 1 লাখ টাকা রিসিভ করছি। এন্ড এটার মধ্যে আমাদের দুইটা শেয়ার আছে, একটা কমন শেয়ার, একটা কি প্রিফারেন্স শেয়ার। তাহলে কমন শেয়ার 500 × 10 = 5,000, আর প্রিফারেন্স শেয়ার 100 × 100 = কত? 10,000। আর এই 5,000 টাকার পরিবর্তে কমন শেয়ার বাবদ পাইছি কত বলো দেখি? 80,000। তাহলে লাভ কত হয়েছে? 75,000। 75। তাহলে লিখছি পেইড ইন ক্যাপিটাল এক্স পার ভ্যালু কমন শেয়ার 75,000 টাকা। কথা ক্লিয়ার? আবার প্রিফারেন্স শেয়ারে 10,000 টাকা পরিবর্তে পাইছে হলো 20,000 টাকা। তাহলে 10,000 টাকা কি লাভ না লস? লাভ। লাভ। তাহলে পেইড ইন ক্যাপিটাল এক্স পার ভ্যালু এই যে 10,000 টাকা। 18 নাম্বারটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এখন দেখেন এই 18 নম্বর অঙ্কে হুবহু অঙ্ক হলো 19 এবং 20। আমি 19 নম্বর অঙ্কটা তোমাদের একটু ধরে দেই। তাহলে বলো তো দেখি, এই যে কমন শেয়ারে 300 শেয়ার ইনটু 10 = 3,000, আর প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে 100 × 50 = কত হবে বলো দেখি? 5,000। এই দুইটা শেয়ার মিলা পাইছি কত টাকা বলো দেখি? 14,000 কত? তাহলে এখন 14,200 টাকা পাইছে। এটা মার্কেট ভ্যালু কত দিয়ে আছে? কমন শেয়ারের ক্ষেত্রে মার্কেট ভ্যালু দিয়েছে 20 টাকা, প্রিফারেন্স শেয়ার দিয়ে আছে কত বলো দেখি? 90 টাকা। তাহলে কমন শেয়ার মার্কেট ভ্যালু আগে বের করি। তাহলে কমন শেয়ার হচ্ছে 300, 300 × 20 কত হয় বলো? 6,000। 6,000 প্লাস প্রিফারেন্স শেয়ার দিয়ে আছে 100, দাম হচ্ছে 90 টাকা। তাহলে কত হয়? 9,000 না? 9,000। তাহলে দুইটা মিলা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস দাঁড়ালো 15,000। এই 15,000 টাকার পরিবর্তে তোমাকে 15,000 টাকা মার্কেট প্রাইস, যেটা এক টানি দিছে, বা 14,000 কত? 200 টাকা। তাহলে এখন আমি দেখবো যে কমন শেয়ার বাবদ আমি কত টাকা পাইছি আর প্রিফারেন্স শেয়ার বাবদ কত টাকা পাইছি। কিভাবে? 14,200 টাকা এর মার্কেট ভ্যালু হচ্ছে 15,000। তাহলে 15,000 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 1 টাকা। এখন এই 15,000 মধ্যে কমন শেয়ারে কত টাকা? 6,000। 6,000। 6,000 দ্বারা গুণ করলে কমন শেয়ারে টাকা পাবো। আবার প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে সেম জিনিস, 14,200 কে 15,000 দ্বারা কি করবো বলো দেখি? ভাগ করব। আর 15,000 মধ্যে আমাদের প্রিফারেন্স শেয়ারে কত টাকা? 9,000। 9,000। তাহলে কত কত হয় বের করেন চটপট। স্যার কমন শেয়ার 5,680। 5,680 টাকা। আর প্রিফারেন্স শেয়ার? স্যার 520। বুঝি নাই। 20। স্যার 8,520। 8,520 টাকা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এখন আসি যাবে না। তাহলে প্রথমে যাবে দিব ক্যাশ। ক্যাশ কত টাকা পাইছি বলেন তো দেখি সবাই? 14,200। 14,200। এরপরে কমন শেয়ার। তাহলে কমন শেয়ার 300 শেয়ার, এক একটার দাম হচ্ছে 10 টাকা, সমান কত? 3,000, তাই তো? তাহলে 3,000 টাকা হচ্ছে ক্রেডিট। এখন বলেন তো এই 3,000 টাকা পরিবর্তে তুমি পাইছো কত টাকা? আচ্ছা 5,680। তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্স পার ভ্যালু লাভ কত টাকা? 2,600 কত? 80 টাকা। ক্লিয়ার? 80। জি স্যার। ওকে। এবার প্রিফারেন্স শেয়ার ছিল 100, এক একটার দাম হচ্ছে 50 টাকা, মানে কত? 5,000। এন্ড এই 5,000 টাকার পরিবর্তে তুমি পাইছো কত বলো দেখি? 8,000 কত? 520। তাহলে পেইড ইন ক্যাপিটাল এক্স পার ভ্যালু কমন স্টক নাকি? কত নিব? 3,500 কত? 20 টাকা। ক্লিয়ার সবাই?
স্যার। ওকে, তাহলে এখন স্যার। আশা করি যে 18, 19, 20 তিনটে আমাদের ক্লিয়ার। ওকে, এবং এই কনসেপ্টটা আমরা যদি মনে রাখা পারি জি তাহলে স্যার। যে আমরা যে শুরুতে একটা অঙ্ক ছিল, বড় একটা অঙ্ক 4-5 মনে হয়, ওই 4-5 আমাদের মনে করে অঙ্ক হয়ে গেছে। এইটা যদি আমরা বেসিকটা মনে রাখা পারি তাহলে 4 এবং 5 আমাদের হয়ে গেছে। তো 4-5 আমরা করবো, আমরা কালকে করাবো, শেষের দিন করাবো। তো 19, 20 বাসার কাজ, 21 নাম্বারও বাসার কাজ থাকবে। 21, 22, 23 নাম্বারটা হচ্ছে আমি এটা 23 নাম্বারটা আমি করাবো। ওই যে এর আগে একটা অঙ্ক বাকি ছিল, ফুললি এবং পার্টলি কিউমুলেটিভ নন কিউমুলেটিভ, এটা আমি করাবো। আমি এটা লাল দাগ দিয়ে রাখি, মানে ওইটা করাইলে এটা বাসার কাজ দিব। 23, 24 নাম্বার বাসার কাজ থাকবে, 25 নাম্বার বাসার কাজ, 26 নাম্বার বাসার কাজ, 27 নাম্বার বাসার কাজ থাকবে, 28, এই 29 নাম্বার অঙ্কটা এটা বাদ। ঠিক আছে, এটা পুরাতন সিলেবাসের অঙ্ক, এটা বাদ। এই 29 আপনারা কখনো টাচ করবেন না, হ্যাঁ, এটা আগেকার সিলেবাসের অঙ্ক, তবে এটা বাদ থাকবে। 30 নাম্বারটা, 31 নাম্বারটা, 32, 33, এগুলা সব হচ্ছে আপনাদের বাসার কাছ থেকে, এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ঠিক আছে ম্যাডামরা, স্যারেরা? জি স্যার। স্যার। ওকে, এখন আসেন আমি একটু ভিন্ন একটা জিনিস একটু পড়াবো, কিউমুলেটিভ নন কিউমুলেটিভ পড়াবো। এটা কিউমুলেটিভ নন কিউমুলেটিভ পড়ে না, আগামী ক্লাসে আমরা এটা শেষ করতে পারবো। তাহলে কিউমুলেটিভ নন কিউমুলেটিভ আগে বেসিক টুকু আলোচনা করে নেই, এরপর আমরা দেখেন এখানে আমাদের এই যে 7 নম্বর অঙ্কটা আমি রেখে দিয়েছিলাম, এই 7 নম্বর অঙ্কটা এখন করাবো আমরা। এটা মূলত হলো কাইসুর বইয়ের অঙ্ক, বিদেশি রাইটার বইয়ের অঙ্ক। এই অঙ্কটাকে ডিমোডিফাই করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশ্ন করছে। তো আগে এটা করার জন্য আগে আমরা 4টা জিনিস জানবো, একটা কিউমুলেটিভ, একটা নন কিউমুলেটিভ, একটা পার্টিসিপেন্ট, একটা নন পার্টিসিপেন্ট। কিউমুলেটিভ কথাটা মানে কি, লেখা আছে অগ্রাধিকার শেয়ার মালিকগণ যদি কোনো বছর লভ্যাংশ প্রদান করা সম্ভব না হয়, সেক্ষেত্রে উক্ত লভ্যাংশ তারা পরবর্তীতে পাবে। অর্থাৎ কোনো বকেয়া লভ্যাংশ থাকলে উহা জমা হয়ে থাকবে, যা পরবর্তীতে পাবে। তার মানে কিউমুলেটিভের কথা হলো, যদি অগ্রাধিকার শেয়াররা কোনো বছর লভ্যাংশ, অগ্রাধিকার শেয়ারদের কোনো বছর লভ্যাংশ প্রদান করতে যদি ব্যর্থ হয়, তাহলে লভ্যাংশ তারা পরবর্তী বছরে পাবে, কিউমুলেটিভ ক্ষেত্রে। কিন্তু নন কিউমুলেটিভ যদি লেখা থাকে তাহলে যে বকেয়া লভ্যাংশটা পাওয়ার কথা সেটার পরবর্তী বছরে পাবে না। তাহলে কিউমুলেটিভ এবং নন কিউমুলেটিভ দুইটার কথা কি বুঝতে পারছি? তাহলে কিউমুলেটিভ মানে কি, বকেয়া লভ্যাংশ কি পাবে না পাবে না বলেন? পাবে স্যার। আর নন কিউমুলেটিভ মানে কি, বকেয়া লভ্যাংশ কি পাবে নাকি পাবে না? পাবে না। পাবে না। এই পাবে না। দুইটা কথা ভালোভাবে মনে রাখতে হবে। তার মানে কিউমুলেটিভ কথা মানে হচ্ছে বকেয়া লভ্যাংশটা পাবে বা পরবর্তীতে যাবে, আর নন কিউমুলেটিভ মানে কি, বকেয়া লভ্যাংশটা পাবে না বা পরবর্তীতে পাবে না, শেষ। পার্টিসিপেন্ট কথাটা মানে কি, প্রতিষ্ঠানে দুই রকম মালিক থাকে, একটা হলো সাধারণ শেয়ার, একটা অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার হলো কোম্পানি মালিক, এক কথায় কোম্পানি মালিক হলো সাধারণ শেয়ার, আর অগ্রাধিকার শেয়ার হচ্ছে কোম্পানির ঋণদাতা। এখন লাভ লোকসান বন্টন করার পরে অতিরিক্ত যে টাকা থাকে, এই অতিরিক্ত যে টাকা থাকে এই টাকার প্রকৃত মালিক হচ্ছে সাধারণ শেয়ার। প্রকৃত মালিক কেনা বলো দেখি, মানে সবার দায় দেনা পরিশোধ করার পর অতিরিক্ত যে টাকা থাকবে এই টাকার মালিক কে, সাধারণ শেয়ার না অগ্রাধিকার শেয়ার? সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার। এখন এই সাধারণ অতিরিক্ত যে শেয়ার। টাকা, এই টাকার মধ্যে যদি সাধারণ শেয়ারের পাশাপাশি যদি অগ্রাধিকার শেয়ারও যদি অংশগ্রহণ করে, মানে সাধারণ শেয়ারের সাথে সাথে অগ্রাধিকার শেয়ার যদি অতিরিক্ত টাকা পায়, তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপেন্ট। আর অতিরিক্ত টাকার মধ্যে সাধারণ শেয়ার সাথে সাথে যদি অগ্রাধিকার শেয়ার যদি অংশগ্রহণ না করতে পারে, মানে যদি অগ্রাধিকার শেয়াররা যদি অতিরিক্ত টাকা না পায়, তাহলে সেটা হলো নন পার্টিসিপেন্ট। এখানে বাংলা কথাটা তাই লেখা আছে, আমি শর্টকাটে বলে দিলাম। তাহলে কথাটা মানে কি, পার্টিসিপেন্ট কথা মানে কি, অতিরিক্ত টাকার মধ্যে সাধারণ শেয়ারের সাথে অগ্রাধিকার শেয়ারে কি টাকা পাবে নাকি পাবে না? স্যার পাবে। অবশ্যই পাবে। আর নন পার্টিসিপেন্ট কথা মানে কি, সাধারণ শেয়ারের সাথে অগ্রাধিকার শেয়ারের টাকাটা কি পাবে না। কোন টাকা বলো দেখি, ওই যে বন্টন করার পর অতিরিক্ত যে টাকা থাকে এই টাকাটা। তাহলে এই 4টা আইটেম যদি আমরা ক্লিয়ার হই তাহলে এই অঙ্ক আমাদের জন্য কোনো ব্যাপার না। তাহলে আমার সাথে সাথে কথা বলেন তো দেখি, কিউমুলেটিভ কথা মানে কি, বকেয়া শেয়ার, বকেয়া লভ্যাংশ কি পরবর্তী বছরে আসবে নাকি আসবে না? আসবে।
আর নন কিউমুলেটিভ মানে কি? লভ্যাংশ আসবে না। বকেয়া লভ্যাংশটা পরবর্তী আসবে না। উল্টা পাল্টা বললে কিন্তু অঙ্ক হবে না, আগে বলে দিলাম। পার্টিসিপেন্ট কথা মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার সাধারণ অতিরিক্ত যে টাকা থাকবে ওই টাকাটা সাধারণ শেয়ারের সাথে সাথে যদি অগ্রাধিকার শেয়ার পায় তাহলে সেটা হলো পার্টিসিপেন্ট। আর সাধারণ শেয়ারের সাথে যদি অগ্রাধিকার শেয়ার যদি না পায় তাহলে সেটা কি? নন পার্টিসিপেন্ট। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এই চারটা জিনিস আমি তোমাদের পড়ার জন্য 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিট পরে আমি চারটা জিনিস। 7 নম্বর প্রশ্নটা দেখেন, এটা প্রশ্নে বলা আছে যে কমন স্টক এক একটার দাম হচ্ছে 100 টাকা, আউটস্ট্যান্ডিং হচ্ছে 30,000 শেয়ার, অর্থাৎ শেয়ার আছে 30,000, এক একটার দাম হচ্ছে 100 টাকা, মোট হচ্ছে 30 লাখ টাকা কমন শেয়ারের ক্ষেত্রে। প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে লেখা আছে 7%। এই যে প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে আমাদের ডিভিডেন্ড ধরবো, এই ডিভিডেন্ড ধরবো হচ্ছে ডিভিডেন্ড রেট হচ্ছে 7%, যার এক একটার দাম হচ্ছে 10 টাকা, মোট শেয়ার আছে 20,000, তাহলে মোট গুণ করে হচ্ছে 2 লাখ। তাহলে আমাদের প্রিফারেন্স শেয়ার হচ্ছে 2 লাখ টাকা, কমন শেয়ার হচ্ছে 30 লাখ টাকা, আর রিটার্নিং দিয়ে আছে 6,30,000। এখানে যে করা দিয়ে আছে প্রত্যেকটা জিনিস হলো দায়, দায় মানে ক্রেডিট ব্যালেন্স। প্রশ্ন বলছে assume that the director decide to declare total dividend in the amount of 3,66,000 টাকা। টোটাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 3,66,000 টাকা। Determine how much each class of stock should receive under each of the condition state below 1 year. প্রশ্ন হচ্ছে 1 year dividend আর এরিয়া অন দ্য প্রিফারেন্স স্টক। এক বছরের ডিভিডেন্ড ইন এরিয়া, এরিয়া কথা মানে হচ্ছে বকেয়া, অন দ্য প্রিফারেন্স স্টক। এক বছরের প্রিফারেন্স স্টক যে ডিভিডেন্ড আছে সেটা কি আছে? বকেয়া আছে। এখন এই বকেয়া যেটা আছে সেটা কিউমুলেটিভ এর ক্ষেত্রে আসবে নাকি নন কিউমুলেটিভ ক্ষেত্রে আসবে বলো তো দেখি? গুড, কিউমুলেটিভ এর ক্ষেত্রে আসবে, কিন্তু নন কিউমুলেটিভ ক্ষেত্রে বকেয়া শেয়ারটা আসবে না। সব কথা। এখন প্রশ্নে বলছে the preferred stock is cumulative and fully participant। কিউমুলেটিভ কথা মানে বকেয়া লভ্যাংশ কি আসবে নাকি আসবে না বলো দেখি? আসবে। আসবে। এবং ফুললি পার্টিসিপেন্ট কথা মানে অতিরিক্ত টাকা যেটা থাকবে এটা কি শুধু সাধারণ শেয়ারে পাবে নাকি অগ্রাধিকার শেয়ারও পাবে? অগ্রাধিকার শেয়ারও পাবে। অগ্রাধিকার শেয়ারও পাবে। তাহলে আসেন আমরা তাহলে একটু সমাধান দেখি। এক নম্বরে লিখছি ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড ইফ প্রিফারেন্স স্টক ইজ কিউমুলেটিভ এন্ড ফুললি পার্টিসিপেন্ট। আমরা দেখাচ্ছি পার্টিকুলার প্রিফারেন্স স্টক, কমন স্টক আর মোট টাকা। প্রথমেই যেহেতু এটা কিউমুলেটিভ, তাহলে কিউমুলেটিভ ক্ষেত্রে আমাদের যে বকেয়া লভ্যাংশটা আছে সেটা কি আসবে নাকি আসবে না? আসবে। ওটা আসবে। এর জন্য আগে বকেয়াটাকে দিব। দেখছি 1 ইয়ার ইন এরিয়া বা প্রিভিয়াস ইয়ার। তাহলে কার বকেয়া ছিল? কমন শেয়ার নাকি প্রিফারেন্স শেয়ার বলো দেখি? প্রিফারেন্স শেয়ার। তাহলে প্রিফারেন্স শেয়ার আমাদের এখানে টাকা ছিল 2 লাখ টাকা, যা কত পার্সেন্ট হারে? 7%। তাহলে 2 লাখ টাকা 7% 14,000 টাকা যে প্রিফারেন্স শেয়ার ঘরে আমরা দিছি, কমন স্টক ঘরে কোনো কিছু না মানে 0। তাহলে 14 প্লাস 0 সমান টোটাল 14,000 টাকা। ক্লিয়ার সবাই? এরিয়াটা আসলো, এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার আমরা কারেন্ট ইয়ারটা দেব। তাহলে কারেন্ট ইয়ার প্রিভিয়াস এর 14,000, আমরা বর্তমান বছরে প্রতি বছর তো 7% হারে, তাহলে 2 লাখ টাকা 7% প্রিফারেন্স শেয়ারে বর্তমান বছরে 14,000 টাকা। এন্ড কমন শেয়ারটা আমাদের টাকা কত ছিল বলো দেখি? 30,000 টাকা ছিল। এন্ড কমন শেয়ারের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ উল্লেখ নাই, তার মানে এই 7% কি আমরা কমন শেয়ারের ক্ষেত্রে রেট ধরবো। আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে পার্সেন্ট আমরা চেঞ্জ করে নিব। তাহলে 30,000 টাকা 7% হচ্ছে 2 লক্ষ কত? 10,000 টাকা। তাহলে প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে 14,000, কমন শেয়ারের ক্ষেত্রে 2,10,000, এই দুইটা মিলে হচ্ছে 2,24,000 টাকা। তাহলে আমি বকেয়া টাকা দিলাম 14,000 আর কারেন্ট ইয়ারে দুইটা মিলে দিলাম 2,24,000 টাকা। তাহলে বলেন তো দেখি এই দুইটা মিলে মোট আমার কত টাকা বন্টন করা হয়েছে? দুইটা মিলে কত হয়? $2,34,38,000, তাই না? ওকে, তার মানে আমাদের মোট ডিভিডেন্ড ছিল 3,66,000। এই 3,66,000 মধ্যে অলরেডি আমি বকেয়া এবং চলতি বছরে 2,38,000 টাকা দিয়ে দিছি। তাহলে অতিরিক্ত কত টাকা থাকে? এই 1,28,000 টাকা। 3,66,000 থেকে আমি যেটা বন্টন করি সেটা বাদে থাকে 1,28,000। এই 1,28,000 অতিরিক্ত টাকা।
এন্ড এই নিয়ম অনুযায়ী এই অতিরিক্ত টাকাটা পাবে শুধুমাত্র সাধারণ শেয়ার। কিন্তু যদি পার্টিসিপেন্ট লেখা থাকে সাধারণ শেয়ার সাথে কেউ কেউ পাবে বলেন তো, সাধারণ শেয়ার সাথে প্রিফারেন্স শেয়ার কি পাবে না পাবে না? গুড। তাহলে পাবে 1,28,000 মধ্যে সাধারণ শেয়াররা যেমন পাবে প্রিফারেন্স শেয়াররা পাবে। কি জন্য? ওই যে ফুললি পার্টিসিপেন্ট কথা লেখা আছে এই জন্য। কথা বোঝা গেছে? জি স্যার। আর এই 1,28,000 কেমনে করব? 1,28,000 কে আমাদের কমন শেয়ার টাকা ছিল 30, প্রিফারেন্স শেয়ার টাকা ছিল 2, তাহলে দুটো মিলে হলো 32 লাখ। তাহলে 1,28,000 কে প্রথমে প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে যদি বের করতে চাই, তাহলে 1,28,000 কে 32 লাখ দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 1 টাকা না। এন্ড 32 লাখের মধ্যে প্রিফারেন্স শেয়ার টাকা আছে 2 লাখ, তাহলে 2 লাখ দ্বারা গুণ করে পাবো 8,000 টাকা। আবার কমন শেয়ারের ক্ষেত্রে 1,28,000 কে 32 দ্বারা ভাগ করব, 32 লাখ দ্বারা ভাগ করব, 32 লাখের মধ্যে কমন শেয়ার টাকা আছে 30 লাখ, 30 লাখ দ্বারা গুণ করে 30 লাখ টাকার মান পাবো 1,20,000। এখন এই দুইটা মিলে 1,28,000। এখন এই তিনটা মিলে দেখেন ওই 3,66,000 টাকা, এই দুইটা মিলে 3,30,000 আর এই দুইটা মিলে আমাদের 36,000। এখানে যোগ করলে 3,66,000, উপর দিকে যোগ করলে 3,66,000। তাহলে কিউমুলেটিভ এবং ফুললি পার্টিসিপেন্ট কথাটা আমরা কি সবাই বুঝতে পারছি কিনা? খুবই মজার একটা জিনিস। জি স্যার। বেসিক যদি জানা থাকে তাহলে এইটা ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। কখন আসবে কখন আসবে এটা যদি জানেন তাহলে এই অঙ্কগুলো ব্যাপার না। তাহলে রিকোয়ারমেন্ট 1 নাম্বার কি ক্লিয়ার? ভাইয়া পার্সেন্ট যদি আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে কি আলাদা আলাদাই করতে হবে? পার্সেন্ট দিয়ে থাকলে আলাদা থাকলে কমন শেয়ারের ক্ষেত্রে কমন শেয়ারের পার্সেন্ট, প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে প্রিফারেন্স শেয়ার পার্সেন্ট ধরবো। ভাইয়া ঠিক আছে? জি। আর এই ক্ষেত্রে মনে হ্যাঁ। রাখবো পার্সেন্ট আলাদা থাকবে না। এবার 2 নাম্বারটা আমাদের প্রশ্নে বলছে নন কিউমুলেটিভ এন্ড নন পার্টিসিপেন্ট। বলেন যদি তাহলে 1 এবং 2 এর মধ্যে পার্থক্যটা কোথায়? নন এক কিউমুলেটিভ মানে নম্বরে কি? যেখানে হ্যাঁ, বকেয়াটা কি আসবে না আসবে না? 2 নাম্বার স্যার আসবে না। আসবে না। আর নন পার্টিসিপেন্ট মানে কি? ওই যে অতিরিক্ত যে টাকার মধ্যে কি প্রিফারেন্স শেয়ারে কোন টাকা পাবে? পাবে না স্যার। পাবে। শেষ। তাহলে এখন আসেন আমরা সমাধান করি। আমার কথা বলতে দাও, চুপ করে সবাই থাকো, হ্যাঁ? কথা শুনো। লিখছি ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড ইফ প্রিফারেন্স স্টক ইজ নন কিউমুলেটিভ এন্ড কি ফুললি, সরি এটা ফুললি হবে না, নন পার্টিসিপেন্ট। নন কিউমুলেটিভ মানে হলো বকেয়াটা আসবে না। তাহলে যে আগে অঙ্ক করার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট 1 যে প্রথম যে আইটেম দিছিলাম, এখন কি এই আইটেমটা কি এই অঙ্কে আসবে রিকোয়ারমেন্ট বিতে? বলো তো দেখি, আসবে না আসবে না? না স্যার। আসবে না। শুধুমাত্র আমরা দিব কারেন্ট ইয়ারটা। তো লিখছি আসবে না। কারেন্ট ইয়ার প্রিফারেন্স শেয়ার টাকা ছিল 2 লাখ টাকা, এর কত পার্সেন্ট? 7%। তাহলে 2 লাখ টাকা 7% হলো 14,000 টাকা। ঠিক আছে? তাহলে মোট টাকা ছিল 3,66,000। এই 3,66,000 যদি 3,66,000 থেকে যদি 14,000 টাকা বাদ দিই, আমাদের থাকে 3,52,000 টাকা। এই 3,52,000 টাকা যেহেতু এটা নন পার্টিসিপেন্ট লেখা আছে, তাহলে অতিরিক্ত যে টাকা থাকবে এই টাকার মধ্যে কি প্রিফারেন্স শেয়ারে কোনো টাকা আসবে? না স্যার। না আসবে না। আসবে না। এর জন্য আমরা কি করছি, যেহেতু প্রিফারেন্স শেয়ারে কোনো টাকা পাবে না, এর পরবর্তীতে যে নন পার্টিসিপেন্ট এর জন্য প্রিফারেন্স শেয়ারে কোনো টাকা পাবে, শুধুমাত্র প্রিফারেন্স শেয়ার তার লভ্যাংশ পাবে কারেন্ট ইয়ারটা। এর জন্য মোট টাকা যেহেতু 3,66,000, এর মধ্যে প্রিফারেন্স শেয়ার কারেন্ট ইয়ারের লভ্যাংশ আমরা দিয়ে দিছি। তো 3,66,000 থেকে এই যে কারেন্ট ইয়ার লভ্যাংশটা বাদ দিয়ে যা থাকবে এই টাকা হচ্ছে কমন শেয়ারের বাদ বাকি টাকা। এই কমন শেয়ারে এই 3,52,000 মধ্যে কি কি আছে? কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড আছে, আবার অতিরিক্ত টাকাটাও কি আছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। আর যারা বুঝবে না তারা যদি 1 নম্বর অঙ্কের মধ্যে করতে চাও, তাহলে 1 নম্বর অঙ্কের মধ্যে যদি করতে চাও তাহলে প্রিফারেন্স শেয়ার এখানে 14,000 টাকা দিব, আর কমন শেয়ারের ক্ষেত্রে 30 লাখে 7% হচ্ছে 2,10,000 টাকা। তাহলে হয় 2 লক্ষ কত? 24,000। ঠিক আছে? তাহলে 3,66,000 মধ্যে 2,24,000 টাকা বাদ দিয়ে কত থাকে বলুন দেখি? স্যার 1,42,000। এই 1,42,000 হলো অতিরিক্ত টাকা। এই অতিরিক্ত টাকা কি প্রিফারেন্স কোনো টাকা পাবে? না স্যার। পাবে না, সরাসরি কি পাবে? কমন শেয়ার 1,42,000।
তাহলে দেখো সেই একই, এখানে যোগ করে 14,000, এখানে যোগ করে সেই 3,52,000 টাকা, আর ওখানে যোগ করে সেই একই 1,42,000 যোগ করে কত হয়? বোঝা গেছে? এই যে এভাবে করা যায়, আর এভাবে সরাসরি এভাবে করে একই জিনিস। রিকোয়ারমেন্ট 2 নাম্বার কি আমরা বুঝেই পারছি সবাইকে? জি স্যার। ওকে, এবার আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে আসবো। প্রশ্নে বলা আছে যে প্রিফারেন্সিয়াল স্টক ইজ নন কিউমুলেটিভ, তার মানে বকেটে কি আসবে না আসবে না? আসবে না। এন্ড পার্টিসিপেন্ট লেখা আছে, অতিরিক্ত টাকার মধ্যে ওখানে দিয়ে সে টাকা কি পাবে না পাবে না? পাবে স্যার। অবশ্যই পাবে। ইন ডিস্ট্রিবিউশন ইন এক্সেস অফ 10% ডিভিডেন্ড অন দ্য কমন স্টক, এই যে এখন কমন স্টকে আলাদাভাবে 10% স্টক ডিভিডেন্ড দিয়ে আছে। ঠিক আছে, 3 নম্বরের জন্য দেওয়া। তার মানে এখন আর কমন স্টকের আমরা 7% ধরবো না, ধরবো কত পার্সেন্ট? 10%। তাহলে প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে 7 সাথে থাকবে, কমন শেয়ারের ক্ষেত্রে হয়ে যাবে কত? 10। তাহলে এখন আসেন আমরা 3 নম্বরের জন্য করতেছি, যেহেতু নন কিউমুলেটিভ লেখা আছে, তার মানে বকেয়াটা কি এখন আসবে না কি আসবে না? আসবে না। শুরুর মধ্যে কারেন্ট ইয়ার, তাহলে 2 লাখের 7% 14,000, আর 30 লাখের 7% মানে কি 10% ধরবো? 10%। 10% 3 লাখ টাকা। এই দুইটা মিলে হলো 3,14,000। তাহলে 3,66,000 থেকে 3,14,000 যদি বাদ দিয়ে থাকে হলো 52,000 টাকা। এই 52,000 হলো অতিরিক্ত টাকা। এখন এই অতিরিক্ত টাকার মধ্যে যেহেতু ফুললি পার্টিসিপেন্ট লেখা আছে, তার মানে সাধারণ শেয়ারের সাথে সাথে অগ্রাধিকার শেয়ার পাবে না পাবে না? বলেন, পাবে না পাবে না? স্যার পাবে। অবশ্যই পাবে। তাহলে পাবে, তাহলে আমরা আগের মতোই সেই রিকমেন্ড এর মতো বের করবো। 3,52,000 কে দুইটা মিলে হচ্ছে 32 লাখ দ্বারা ভাগ করবো। 32 লাখ মধ্যে প্রিফারেন্সিয়াল হচ্ছে 2 লাখ দ্বারা গুণ করলে 3,250। 12,000 কে 32 লাখ দ্বারা ভাগ করবো, আর 32 লাখের মধ্যে কমার্শিয়াল টাকা হচ্ছে 30 লাখ। 30 লাখ দ্বারা গুণ করলে 48,48,750, এই দুই মিলে হচ্ছে 52,000। এখানে যোগ করে 3,66,000, এটা যোগ করে 3,48,750, এই দুটো যোগ করে 17,250। রিকোয়ারমেন্ট 3 ক্লিয়ার? জি স্যার। স্যার বলেন। স্যার পার্টিসিপেটিংটা তো আরেকবার বলেন, আর আগের বারটা আমি শুনতে পাই নাই। পার্টিসিপেন্ট কথা মানে যে আমি যে 3,66,000 মধ্যে কমন শেয়ার এবং প্রিফারেন্স শেয়ারের 3,14,000 টাকা বন্টন করে ফেলাইছি, তাহলে অতিরিক্ত টাকা থাকে কত? 52,000 টাকা না? এই জি স্যার। অতিরিক্ত টাকাটা হচ্ছে যদি পার্টিসিপেন্ট লেখা থাকে, তাহলে 52,000 টাকার মধ্যে কমন শেয়াররা যেরকম পাবে, প্রিফারেন্স শেয়াররা একই রকম ভাবে পাবে, আনুপাতিক হারে পাবে। আর যদি নন পার্টিসিপেন্ট লেখা থাকে, তাহলে এই 52,000 টাকা শুধুমাত্র কমন শেয়ার পাবে, প্রিফারেন্স শেয়ার এখানে কোনো ভাগ বসাইতে পারবে না। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, 8 নম্বর অঙ্কটা, স্যার এটা এই জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যালকুলেশনটা ক্যালকুলেশন তো এখানে দেখিয়ে দিতে হবে, এখানে লেখাই আছে। কোন ক্যালকুলেশন বুঝো নাই বলো? স্যার ওই পার্টিসিপেটিং এর তখন আমি শুনতে পাইনি এটা ক্যালকুলেশনটা। আমি এখন বলে দিলাম অতিরিক্ত টাকা কত? 52,000। তাহলে 52,000 কে 32 কেমন হয়েছে? কমন শেয়ারে 30 লাখ আর প্রিফারেন্স শেয়ারে কত? 2 লাখ, মিলা হচ্ছে 32 লাখ। তাহলে 52,000 কে 32 লাখ দিয়ে ভাগ করলে 1 টাকা মান পাবো। এখন 32 টাকা মধ্যে প্রিফারেন্স শেয়ার টাকা হলো 2 লাখ, 2 লাখ দ্বারা গুণ করছি, টাকা বেরিয়েছে 3,250। 52,000 কে 32 লাখ দ্বারা ভাগ করছি, 32 লাখের মধ্যে কমন শেয়ার টাকা হলো 30 লাখ, 30 লাখ দ্বারা গুণ করছি, 30 লাখ টাকার মান পেয়ে গেছি 48,750 টাকা। ঠিক আছে, এইটুকু ক্যালকুলেশন তো সেই রিকোয়ারমেন্ট একের ক্যালকুলেশন। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। এটা রিকোয়ারমেন্ট একের ক্যালকুলেশন। তাহলে এই 7 নম্বর অঙ্কটা হওয়া মানে যে আমাদের 8 নম্বর অঙ্ক 2016 সালে অ্যাকাউন্টিং, দেন সেই একই কমন শেয়ার প্রিফারেন্স শেয়ার, দেখেন টাকাও চেঞ্জ করে নাই, শুধুমাত্র ডিভিডেন্ড রাখেন 3,66,000, এখানে কত? 3 লক্ষ কত? 80,000। এখানেও কিন্তু ওই যে 1 বছরের ডিভিডেন্ড কি ছিল? বকেয়া ছিল। 1 নম্বর বলছে কিউমুলেটিভ এন্ড ফুললি পার্টিসিপেন্ট, 2 নম্বর বলছে নন কিউমুলেটিভ মানে কি? নন পার্টিসিপেন্ট। তার মানে এর আগের অঙ্কে আমরা 3টা রিকমেন্ড করছি, এই অঙ্কে রিকমেন্ড দিছে কয়টা?
দুইটা। তার মানে 1 এবং 2 3 নাম্বার রিকোয়ারমেন্ট দেয় নাই। কথা বোঝা গেছে? 8 নাম্বারটা জি স্যার। এই 8 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে আমাদের এই যে এখানে একটা ছিল 21 সালে এসে ওই অ্যাকাউন্টিং 21 সালে অঙ্কটা এই যে 23 নাম্বার একই নন কিউমুলেটিভ নন পার্টিসিপেন্ট কিউমুলেটিভ নন পার্টিসিপেন্ট ঠিক আছে ওকে তাহলে আমাদের এই পর্যন্ত সব শেষ হলো এখন আগামী ক্লাসে আমাদের দায়িত্ব হচ্ছে কোনটা কোনটা আমার দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে আমি যে বাসায় কাজ না বাসায় কাজের মধ্যে তোমরা আগে করবা আগে নিজে করবা তারপর মিলানোর জন্য সলিউশন পিডিএফ হেল্প নিবা তারপর যেটা না বুঝবো সেটা আগামী ক্লাসে প্রশ্ন করবা এবং আগামী ক্লাসে আমি 9 নম্বর অঙ্কটা করাবো দাগে রাখলাম 9 আর এখান থেকে হচ্ছে 4 এবং 5 4 নাম্বার হয়ে যাবে 5 নম্বর অঙ্ক হয়ে যাবে অর্থাৎ 3 4 5 এবং 9 এই চারটা অঙ্ক আমি দেখাবো 3 4 5 এবং 9 এই তিনটা বাদে বাদ বাকি সকল অঙ্কগুলি তোমরা অবশ্যই দেখবে এবং করার চেষ্টা করবা যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবা কথা বোঝা গেছে জি স্যার ওকে সবাইকে কিন্তু পড়াশোনা করে ক্লাসে ঢুকবা পড়াশোনা না করে ক্লাসে ঢুকলে কিন্তু কোনো লাভ হবে না ঠিক আছে ওকে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে